প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আজকে আমি এই ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে ভূগোলে তোমাদের কী ধরনের প্রশ্ন আসতে চলেছে সেই নিয়ে আলোচনা করছি। তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণমান থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। আমি তোমাদের 2023 সালে আমাদের বিদ্যালয়ে যে ফার্স্ট ইউনিট টেস্টে যে প্রশ্নটি হয়েছিল বা কী ধরনের প্রশ্ন আসে বা কী ধরনের প্রশ্ন পড়ে সেই নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আমি প্রথম ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাসটি একটু আলোচনা করে দিই। তোমাদের প্রথম ইউনিট টেস্টে যে সিলেবাসটি আছে, আকাশ ভরা সূর্যতারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন গতি, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রাকৃতিক ও নদ নদী। এখান দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি কি কি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বা সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 1×3 = 3। ইংরাজি এম অক্ষরের মতো দেখতে নক্ষত্র মণ্ডলটি হলো বগমণ্ডল, ক্যাসিওপিয়া, সপ্তর্ষি মণ্ডল। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 2 পৃষ্ঠায় রয়েছে। সঠিক উত্তরটি হবে ক্যাসিওপিয়া। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখো নক্ষত্রমণ্ডল, এখান থেকে নক্ষত্রমণ্ডল কাকে বলে পরীক্ষা আসতে পারে, বা এই যে উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা দেখতে পায় তাকে বলছে সপ্তর্ষি মণ্ডল, এটাও আসতে পারে। বা আকাশের অন্যদিকে আছে ইংরাজি এম অক্ষরের মতন ক্যাসিওপিয়া, আর ক্রুশ চিহ্নের মতো আছে বগমণ্ডল। এছাড়া আর আছে কি অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ যেমন কালপুরুষ। এগুলি তোমরা একটু দেখে রাখবে। এই কালপুরুষকে আমরা যে পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে আমরা বলে থাকি আর কি। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এই জায়গাটি ভালো করে পড়ে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42, 45, 49 কিমি বেশি। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 18 পৃষ্ঠায় রয়েছে। সঠিক উত্তরটি হবে 42 কিমি বেশি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 18 পৃষ্ঠায় দেখো যে পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি, পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিলোমিটার, আর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,756 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 42 কিমি বেশি। এটা তোমরা ভালো করে পড়ে রাখবে। এবং পৃথিবীর মাঝ বরাবর 42 কিমি স্ফীত। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে মেরু ব্যাসটি কম, নিরক্ষীয় ব্যাসটি বেশি। কত বেশি কম? 42 কিমি বেশি। 3 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদ কোয়াল, তাল, দিয়ারা নামে পরিচিত। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 77 পৃষ্ঠায় রয়েছে। সঠিক উত্তরটি হবে কোয়াল। আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্য বইয়ে কত পৃষ্ঠায় আছে উল্লেখ করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তোমরা মন দিয়ে পড়বে। আর আমার ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। দেখো পাঠ্য বইয়ে 77 পৃষ্ঠায় দেখো, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কোয়াল বলে। এই উপহ্রদগুলো স্থলভাগ দ্বারা আবদ্ধ লবণাক্ত হ্রদ, যার একদিকে সমুদ্রে উন্মুক্ত থাকে। তাহলে কোয়াল হচ্ছে মালাবার উপকূলে যে উপহ্রদগুলি আছে সেগুলোকে বলা হয় স্থানীয় ভাষায় কোয়াল। এরপর আমরা 2 নম্বর দাগে আসবো, শূন্যস্থান পূরণ করো। 1×3 = 3। ড্যাশ হলো পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 71 পৃষ্ঠা রয়েছে। পৃথিবীর 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে 8,598 মিটার। তোমরা 71 পৃষ্ঠা দেখো যে আমাদের পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা এটি পৃথিবীর 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ। তাহলে 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটি নেপালে অবস্থিত। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারত নেপাল সীমান্তে অর্থাৎ সিকিমে অবস্থিত। পরের প্রশ্ন, মহাকাশে যাওয়ার পোশাককে ড্যাশ বলে। উত্তরটি তোমাদের পাঠ্য বই 11 পৃষ্ঠায় রয়েছে। সঠিক উত্তরটি হবে প্রেস স্যুট বলা হয়। দেখো মহাকাশ যাওয়ার পোশাককে বলা হয় স্পেস স্যুট। এটি তোমাদের পাঠ্য বই 11 পৃষ্ঠায় রয়েছে। পরের প্রশ্ন, মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে ড্যাশ দ্রাঘিমা রেখা অনুসরণ করা হয়েছে। এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 28 পৃষ্ঠায় রয়েছে। সঠিক উত্তরটি হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয়েছে। এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার আরেকটি নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা।
এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 28 পৃষ্ঠায় রয়েছে। দেখো বইয়ের লাইন তুলে কিন্তু প্রশ্ন আসে যে মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে, এটি আন্তর্জাতিক তাই রেখা বলা হয়েছে বা ঠিক করা হয়েছে। এরপর আসছে আমরা এক কথা উত্তর দাও। 1 × 2 = 2। আলো আর অন্ধকারের মাঝের সীমারেখাকে কি বলে? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 26 পৃষ্ঠায় রয়েছে। উত্তরটি হবে ছায়াবৃত্ত বলে। দেখো আলো আর অন্ধকারের মাঝের একটা স্পষ্ট সীমারেখা দেখতে পাওয়া যায়, সেই সীমারেখার নাম হচ্ছে ছায়াবৃত্ত। তাহলে পৃথিবী যে দিকটা দিন এবং যে দিকটা রাত্রি, তার ঠিক মাঝখানের এই যে দিন এবং রাত্রির মাঝখানে যে সীমারেখাটিকে বলা হচ্ছে ছায়াবৃত্ত। পৃথিবীর বৃহত্তম নদীর মধ্যবর্তী দ্বীপ কোনটি? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 74 পৃষ্ঠা রয়েছে। সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীর মধ্যবর্তী দ্বীপ। দেখো দ্বীপ এবং বদ্বীপের মধ্যে পার্থক্য আছে। দ্বীপ হচ্ছে যার চারিদিকে জল দ্বারা বেষ্টিত, আর বদ্বীপ হচ্ছে যার 3 দিকে জল এবং একদিক স্থল দ্বারা বেষ্টিত। তাই এখানে দ্বীপ যেহেতু বলেছে, তাহলে ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ। 74 পৃষ্ঠা এই জায়গাটি দেখো যে ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ, এটা পরীক্ষায় আসে। এছাড়া পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র মোহনায় সৃষ্টি বদ্বীপটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আর গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য তীর্থস্থান হচ্ছে হরিদ্বার, বারাণসী। আর পাঞ্জাব শব্দটির উৎপত্তি হচ্ছে সিন্ধুর যে 5টি উপনদী থেকে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসে, এই জায়গাটি ভালো করে তোমরা পড়ে রাখবে। এরপর আসছে আমরা 4 নম্বর দাগে। সংক্ষেপ উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, দিনের বেলা তারা দেখা যায় না কেন? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 3 পৃষ্ঠায় রয়েছে। দেখো 3 পৃষ্ঠা দেখো, দিনের বেলা তারা দেখা যায় না কেন। আমি একটু ভালো করে বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তোমরা উত্তরটি লিখবে এইভাবে যে নক্ষত্রগুলিকে দিনের বেলায় সূর্যের প্রচণ্ড আলোর ছটায় দেখা যায় না, কারণ নক্ষত্রগুলি সূর্য অপেক্ষা অনেক দূরে অবস্থিত। তাই রাতের অন্ধকার আকাশে এই নক্ষত্রগুলোকে আমরা দেখতে পাই এবং এগুলোকে মিটিমিটি করে জ্বলতে দেখা যায়। তাহলে তোমরা এখান থেকে কিন্তু এতটা লিখবে, তোমরা খাতায় উত্তরটি টুকে নাও। পরের প্রশ্ন, গঙ্গার 2টি উপনদীর নাম লেখো। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 73 পৃষ্ঠায় রয়েছে। দেখো গঙ্গার উপনদীগুলো কি কি? যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। তাহলে এই জায়গাটা দিয়ে তোমরা কিন্তু লিখবে যে গঙ্গার উপনদীগুলো হচ্ছে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি, এটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, দুন কি? উদাহরণ দাও। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 72 পৃষ্ঠায় রয়েছে। তোমরা 72 পৃষ্ঠায় দেখো যে শিবালিক ও হিমাচল হিমালয়ের, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়, যেমন দেরাদুন। তার উদাহরণটা লিখবে দেরাদুন। তাহলে উত্তরটা লিখবে এখান থেকে এতটা, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন উপত্যকা বলে। এর উদাহরণ হচ্ছে দেরাদুন। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে কি হবে? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 26 পৃষ্ঠায় রয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। দেখো 26 পৃষ্ঠা দেখো, পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে কি হবে। প্রথমে বলে রাখি, পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে কিন্তু আমরা ছিটকে পড়বো, এইটা একটু 1 নম্বর পয়েন্টে লিখবে। আর কি হবে, পৃথিবীর যে অংশে দিন হবে সে অংশে প্রচণ্ড তাপমাত্রা হবে, আর যে অংশে রাত্রি হবে সে অংশে প্রচণ্ড ঠান্ডা হবে, এবং আমাদের প্রাণী এবং উদ্ভিদদের বসবাসের অযোগ্য হয়ে উঠবে। তাহলে 3টে পয়েন্ট তোমরা লিখবে যে 1 হচ্ছে আমরা পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে আমরা ছিটকে পড়বো। 2 হচ্ছে পৃথিবীর অর্ধেক অংশে শুধু দিন হবে, ফলে প্রচণ্ড তাপমাত্রা হয়, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর অর্ধেক অংশে শুধু রাত্রি থাকবে, ফলে প্রচণ্ড ঠান্ডার ফলে বরফ জমে যাবে এবং পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী বসবাসের অযোগ্য হয়ে যাবে। এটা তোমরা লিখবে। এবার আসছি আমরা 5 নম্বর দাগে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম প্রশ্ন, পৃথিবী যে গোল তা যুক্তি দিয়ে বোঝাও। এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 15 এবং 16 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক উত্তরটি আমরা কিভাবে লিখব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখো পৃথিবী কি গোল?
এই 15 20টা দেখো, তোমরা প্রথম 1 নম্বর যে পয়েন্টে যেটা তোমরা লিখবে এখানে সুন্দর করে দেওয়া আছে, ধর এটা 1 নম্বর পয়েন্ট তোমরা দিলে, তার এই জায়গাটা থেকে আমরা লিখব যে কি লিখব, যে সমুদ্রে একটা আশ্চর্য ব্যাপার আমরা দেখতে পাবো সমুদ্রের ধারে যদি আমরা যাই, যে কোনো জাহাজ যখন সমুদ্রের দিকে যাত্রা শুরু করে তখন তীর থেকে লক্ষ্য করলে প্রথমে গোটা জাহাজটা আমরা দেখতে পাবো, তারপর শুধু জাহাজের পালটাকে দেখতে পাবো, তারপর মাস্তুল, মানে মাস্তুল বলতে জাহাজের সর্বোচ্চ যে সিংহটি সেটা যে মাস্তুলকে আমরা দেখতে পাবো, মানে মাস্তুলের মাথাটুকু আমরা দেখতে পাবো। তারপর আস্তে আস্তে জাহাজটি সমুদ্রে বাঁকানো ঢাল বরাবর নিচের দিকে নেমে যাবে। তাহলে এ থেকে প্রমাণ হচ্ছে কি যে পৃথিবী গোল বলে আস্তে আস্তে জাহাজটি নিচের দিকে নেমে যাচ্ছে। যদি পৃথিবীটা সমতল হতো তাহলে জাহাজটি আমরা পুরো অংশটাই আমরা দেখতে পেতাম। দেখো আমরা আস্তে আস্তে দেখছি প্রথমে জাহাজটি, এবার এই জায়গাটা এসে জাহাজটি পুরোটা দেখতে পাচ্ছি, তারপরে আস্তে আস্তে কমে যাচ্ছে তার আয়তনটা, তারপরে দেখো জাহাজটা একদম মাস্তুলটা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে পৃথিবী কিন্তু গোল বলে জাহাজটি আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছে। এই পয়েন্টটা তোমরা লিখবে। দ্বিতীয় পয়েন্ট তোমার লিখবে 2 নম্বর পয়েন্ট, দিগন্ত রেখা। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটা অনেক সময় 2 নম্বর প্রশ্ন তো আসে, যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলা হয়। ধরো কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি ফাঁকা খোলা জায়গায় দাঁড়িয়ে তুমি যদি দেখো তাহলে দিগন্ত রেখাকে কিন্তু গোল বলে মনে হবে। জাহাজের ডেক থেকেও সমুদ্রের দিকে যদি আমরা দেখি তাহলে গোলাকার লাগবে। যত আমরা উপরের দিকে উঠতে থাকবো এই গোলটা আরও বেশি চোখে পড়বে, কিন্তু দিগন্তকে সবসময় গোলাকারই মনে হবে। তাহলে ধরো এই যে এখান থেকে আমরা দেখছি গোল, যত উপরের দিকে আমরা উঠে যাচ্ছি, দেখো যত উপরের দিকে ছবিতে আমরা উঠে যাচ্ছি তাহলে পৃথিবীটা তত গোল বলে মনে হচ্ছে। তাহলে এদিকে প্রমাণ হয় পৃথিবী কিন্তু গোল। তোমরা এই ছবিটিকে সুন্দর করে আঁকবে এবং এই লেখাটিকে তোমরা লিখবে। আর 3 নম্বর পয়েন্ট যেটা তোমরা দিবে যে চন্দ্রগ্রহণ। দেখো চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কোনো গোলাকার বস্তু ছায়া তো গোলাকারই হবে, তাহলে চন্দ্রগ্রহণ হচ্ছে পৃথিবী চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ছে, দেখো ছায়াটা পুরো গোল হয়ে যাচ্ছে, গোল দেখতে হচ্ছে গোল। তাহলে এদিকে প্রমাণ হচ্ছে কি পৃথিবী গোলাকৃতি, এটা একটা প্রমাণ। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে সূর্যোদয় সূর্যাস্ত। তারা ভারতের পূর্ব দিকের রাজ্যগুলির মানুষেরা আগে সূর্য দেখতে পাবে এবং পশ্চিম দিকের রাজ্যের মানুষগুলি একটু পরে সূর্যকে দেখতে পাবে, কারণ পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে, ফলে পূর্ব দিকটি সূর্যের আগে সামনে আসছে। তাহলে তোমরা লিখবে এখানে এইভাবে যে পৃথিবী এক এক জায়গায় আলাদা সময় সূর্য ওঠে, কোথাও আগে আবার কোথাও পরে। পৃথিবী যদি চ্যাপ্টা সমতল হতো তাহলে সব জায়গায় একই সময় কিন্তু সূর্য উদিত হতো বা সূর্যোদয় হতো, কিন্তু পৃথিবী গোল বলেই কিন্তু আগে পরে সূর্য উঠছে এবং অস্তরে যাচ্ছে। এই 3টে পয়েন্ট তোমরা বা 4টে পয়েন্ট তোমরা সুন্দর করে লিখবে। এবার আসছি ক্ষয়ের উত্তরটি। ভারতের নদী গঠিত সমভূমি অঞ্চলের পরিচয় দাও। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটির উত্তর 72 পৃষ্ঠায় রয়েছে। চলো দেখে নেওয়া যাক। তোমরা তোমাদের পাঠ্যে 72 পৃষ্ঠা দেখো যে উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল। তাহলে কিভাবে লিখবো আমরা এখান থেকে, যে দেখো আমি বই দেখে লিখাচ্ছি বা বই দেখে বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা তো ক্লাস 6-এ পড়ো, সহজ সরলভাবে কিন্তু বইয়ে দেওয়া আছে, আমি সেভাবে বুঝিয়ে দিচ্ছি। যে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল আছে এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল আছে, তাই তো? এই দুয়ের মাঝখানে একটা বিস্তীর্ণ সমভূমি অঞ্চল আছে যার গড় উচ্চতা 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম এই রাজ্যগুলির মধ্যে কিন্তু সমভূমি অঞ্চলটি অবস্থিত। তাহলে ভারতের সমভূমি অঞ্চলটি কোথায় অবস্থিত? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গ, অসম। যে নদীগুলি আছে ভারতে, যেমন সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, এই নদীগুলির হচ্ছে প্রধান নদী এবং এদের উপনদী আছে। এই নদীগুলি যখন হিমালয় পার্বত্য অঞ্চল থেকে আসছে, তারা নুড়ি, কাঁকর, বালি এগুলোকে বয়ে নিয়ে আসছে, এনে এই সমভূমি অঞ্চলটি সৃষ্টি করেছে। তাহলে সমভূমি অঞ্চলটি কীভাবে সৃষ্টি হয়েছে? যে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে নদীগুলি নেমে আসছে, সেই যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই নদীগুলি নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি বয়ে আনছে, এনে সমভূমিটি সৃষ্টি করছে। এই সমভূমিগুলি নদী গঠিত সমভূমি, ফলে এই সমভূমিটি খুব উর্বর, চাষবাস এখানে ভালো হয়, সমতল প্রকৃতির হয়, এখানে যাতায়াত ব্যবস্থা বেশ ভালো, ফলে এখানে প্রচুর মানুষ বসবাস করে।
তোমরা মনে রাখবে যে মানুষ সবচেয়ে কিন্তু বেশি বসবাস করে বা নগর সভ্যতা গড়ে তুলেছে কিন্তু এই নদী গঠিত সমভূমি অঞ্চলে। আর যদি পারো এটা লিখবে যে উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান যেটা হচ্ছে যে গঙ্গা, এই গঙ্গা নদীর অববাহিকা সমভূমি হচ্ছে ভারতের প্রধান সমভূমি বা বৃহত্তম সমভূমি। আজ এ পর্যন্ত। তোমাদের যদি আমার এই সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে ভালো লাগে বা পরবর্তী আপডেট ভিডিওগুলি যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো।